দাদার পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর বাংলা বিষয়ক যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যে টাস্কটি সেপ্টেম্বর মাসে দেওয়া হয়েছিল, সেই টাস্কের সম্পূর্ণ উত্তর নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই টাস্কের প্রথম প্রশ্ন ছিল 1.1 তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। কার পাশে দাঁড়ানোর এই আহ্বান? উত্তর, প্রশ্নে উদ্ধৃত লাইনটি কবি শক্তি চট্টোপাধ্যায় রচিত দাঁড়াও কবিতার অংশ। কবি শক্তি চট্টোপাধ্যায় আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকম স্বার্থবুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায় মানুষদের পাশে তথা সমগ্র মানব সমাজেরই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সুতরাং মানুষকে মানুষের উপর অত্যাচার না চালিয়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত বলেই কবি আর্জি জানিয়েছেন। 1.2 রমেশ অবাক হইয়া কহিল, ব্যাপার কি? উত্তরে চাষিরা কি বলেছিল? উত্তর, উপরি উল্লেখিত লাইনটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে। 100 বিঘার মাঠে সমস্ত চাষিদেরই কিছু না কিছু জমি ছিল। এই মাঠ একটানা বৃষ্টির ফলে জলে ডুবে গিয়েছিল। চাষিদের আশঙ্কা ছিল জমা জল বার করে না দিতে পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। মাঠের দক্ষিণ দিকে ঘোষাল ও মুখুজ্জেদের বাঁধটা কাটিয়ে দিলে জমা জল বেরিয়ে যেতে পারত। সারাদিন চাষিরা জমিদার বেনিবাবুর হাতে পায়ে পড়েও কোনো লাভ না হওয়ায় সমস্ত চাষিরা রমেশের কাছে এসে কেঁদে পড়ল। তখন রমেশ বিষয়টি জানতে চাওয়ায় চাষিরা এই উত্তর জানিয়েছিল। নেক্সট প্রশ্নটি হলো, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপে কাদের দেখে এই কথা মনে হয়? উত্তর, অচিন্ত্য কুমার সেনগুপ্ত রচিত ছন্নছাড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ বলতে রাস্তায় দাঁড়িয়ে আড্ডা দেওয়া একদল যুবককে বলা হয়েছে। ওরা আসলে সমাজের শিক্ষিত যুবকের দল, যারা বেকারত্ব ও দারিদ্রতার শিকার। তাই তাদের ভিতরে শিক্ষা থাকলেও নৈরাজ্যের শিকার হয়ে তারা অকেজো হয়ে পড়েছে। নেক্সট প্রশ্নটি হলো, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। লেখকের এমন মন্তব্যের কারণ কি? উত্তর, গাছের কথা গদ্যাংশে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু আলোচ্য মন্তব্যটি করেছেন। গাছকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে। মানুষের মতোই তাদেরও অভাব, দুঃখ, কষ্ট আছে। জীবন ধারণের জন্য সদা ব্যস্ততাও আছে। কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায়। মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থ ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করেই লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটি অবতারণা করেছেন। নেক্সট প্রশ্নটি হলো 1.5 তবুও নেই সে তো নেই রে, কি না থাকার যন্ত্রণা পঙ্ক্তিতে মর্মরিত হয়েছে? উত্তর, কবি বুদ্ধদেব বসুর লেখা হাওয়ার গান কবিতায় সর্বত্রগামী হওয়ার সত্ত্বেও হাওয়ার কোনো বাড়ি বা আশ্রয় না থাকার বেদনা ফুটে উঠেছে। হাওয়া পৃথিবীর সমস্ত স্থলভূমি, জলভূমি, নদী, সমুদ্র তীর, পাহাড়, পর্বত, নগর, বন্দর, অরণ্য, প্রান্তর, তেপান্তর সর্বত্রই অবিরাম তার বাসস্থান এর সন্ধান করে চলেছে, কিন্তু সে খুঁজে পায়নি তার কোনো বাসা। তাদের এই কোনো স্থায়ী ঠিকানা বা আপন আশ্রয় না থাকার যন্ত্রণা পঙ্ক্তিতে মর্মরিত হয়েছে। 1.6 ছন্দহীন বুনো চালতার। বুনো চালতাকে ছন্দহীন বলা হয়েছে কেন? উত্তর, উপরে উল্লেখিত লাইনটি কবি জীবনানন্দ দাশের রচিত পাড়াগাঁর দুপহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবি জীবনানন্দ দাশ পাড়াগাঁর দুপহরকে ভালোবাসেন। সেই নির্জন দুপুরে জলশিরি নদীর পাশে বুনো চালতার শাখাগুলো নুয়ে পড়েছে। জলে তাদের মুখ দেখা যায়, কিন্তু বাতাসহীন দুপুরে বুনো চালতার ডালে ডালে কোনো দোলনা দেখা যায় না। প্রকৃতিতে যেন ভিজে বেদনার গল্প আকাশের নিচে কেঁদে কেঁদে ভেসে বেড়াচ্ছে, আর সেই বেদনাতেই বুনো চালতা ছন্দহীন। 2 নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 2.1 দাঁড়াও কবিতার ভাববস্তু আলোচনা করো। উত্তর, মানুষের আর্ত অসহায় রূপ প্রত্যক্ষ করেছেন কবি। আধুনিক পৃথিবীতে ঘটে চলা হিংসাত্মক কর্মকাণ্ডের জন্য মানুষ এক চরম দুঃসহ পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়িয়েছে।
সবলের হাতে দুর্বল নিগ্রহ, অপমান ও অত্যাচারের দৃশ্য কবিকে ব্যথিত করে তুলেছে। মানুষের এই বিপদের দিনে একলা হয়ে যাওয়ার মুহূর্তে মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন কবি। এভাবেই একে অন্যের পাশে দাঁড়ালে সকলের দুঃখ লাঘব হবে, অসহায় মানুষ অবলম্বন পেলে আবার বেঁচে থাকার অর্থ সে খুঁজে পাবে। মানুষের মানুষকে মানুষের অবলম্বন হয়ে উঠতে হবে, এটিই হলো দাঁড়াও কবিতার মূল বক্তব্য। নেক্সট প্রশ্নটি ছিল 2.2, রমেশ বিস্ময়ে হতবুদ্ধি হইয়া গেল। রমেশের এই রকম বিষয়ের কারণ কি ছিল? উত্তর, আলোচ্য উক্তিটি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পল্লী সমাজ পাঠ্যাংশের অংশ। রমেশ ভেবেছিল চাষিদের সমস্যার কথা শুনে রমাও তার মতোই বাঁধ কাটিয়ে দিতে রাজি হবে। সে রমার প্রতি উচ্চ ধারণা পোষণ করত, কিন্তু তখন রমেশ বুঝতে পারে যে দরিদ্র চাষিদের আসন্ন সংকটের কথা জেনেও রমা নিজের ক্ষতি স্বীকার করতে রাজি নয়, বরং নিজের লোকসানের বিষয় নিয়েই সে চিন্তিত। এ কথা বুঝতে পেরেই রমেশ বিষয়টি হতভম্ব হয়ে গিয়েছিল। 2.3, আমি নেমে পড়লুম তাড়াতাড়ি। কথক কোথা থেকে কেন নেমে পড়েছিলেন? উত্তর, প্রশ্ন উদ্ধৃত অংশটি কবি অচিন্ত্য কুমার সেনগুপ্তের ছন্নছাড়া কবিতার অংশ। একটি ভিখিরি গাড়ি চাপা পড়ায় একদল ছন্নছাড়া যুবক ফাঁকা ট্যাক্সি খুঁজছিল। এমন সময় কবি সহানুভূতিশীল হয়ে তাদেরকে সাহায্য করেন। গাড়ি পেয়ে যাওয়ায় তারা আহত ভিখিরিটিকে তাড়াতাড়ি গাড়িতে তোলে, কিন্তু কবি তাদের মতো এত মানবিক নন। আহত ব্যক্তির রক্ত কবির গায়ে লেগে যাওয়ার ভয়ে কবি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। 2.4, জীবনের ধর্ম গাছের কথা রচনায় কিভাবে ব্যক্ত হয়েছে? উত্তর, আচার্য জগদীশচন্দ্র বসু রচিত গাছের কথা প্রবন্ধের বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় যে বা বোঝা যায় যে লেখকের মতে গতি এবং বৃদ্ধি হলো জীবনের ধর্ম। এই ধর্ম যেমন মানুষ এবং অন্যান্য প্রাণীর দেখা যায়, তেমনি দেখা যায় উদ্ভিদের মধ্যেও। পাখির ডিমের মধ্যে জীবন যেমন সুপ্ত থাকে, তেমনি গাছের জীবন সুপ্ত থাকে বীজের মধ্যে। উত্তাপ পেলে ডিম থেকে জন্মায় পাখির ছানা, তেমনি মাটি, জল ও আলো পেলে বীজ থেকে জন্ম নেয় বৃক্ষ শিশু। জন্মলাভের পর জীবনের গতি ও বৃদ্ধি দৃষ্টিগোচর হয়। যদিও প্রাণীদের মতো গাছের গতি সহজে বোঝা যায় না, তবুও লেখক দৃষ্টান্ত স্বরূপ লতার ঘুরে ঘুরে গাছকে জড়িয়ে ওঠার কথা বলেছেন। এছাড়াও জীবন ধারণের জন্য সংগ্রাম করতে গিয়ে নানান উপায় অবলম্বন, পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব, ত্যাগ, স্বার্থ এ সব কিছুই প্রাণী এবং উদ্ভিদে উভয়ের জীবনেই ধর্ম। 2.5, কি করে বুঝবো আসলে কি করতে হবে? উদ্ধৃতিটির আলোকে বকু চরিত্রটির অসহায়তার স্বরূপ উদ্ঘাটন করো। উত্তর, কি করে বুঝবো গল্পের প্রধান চরিত্র বকু। সে বাহিরের অতিথিদের সামনে অনর্গল নানান বেফাঁস কথা বলেছে। মা নির্মলা বকুর এমন আচরণের কোনো কারণ খুঁজে পাননি। অতিথি চলে যেতেই অভদ্র আচরণের জন্য তাকে বেধড়ক পেটানো শুরু হয়েছিল। তার সঙ্গে তার বাবাও যোগ দিয়েছিলেন। বকু কাঁদতে কাঁদতে মায়ের কাছে প্রশ্ন তুলল, নিজে তো দুপুরবেলা 100 বার বললে সবসময় সত্যি কথা বলবি, কারো কাছে কোনো কিছু লুকাবি না, এখন আবার নিজেই মারছো। কি করে বুঝবা আসলে কি করতে হবে? বকুর শেষ কথাতেই তার চরিত্রে সততা ও সারল্য স্পষ্ট হয়ে গেছে। একই সঙ্গে বড়দের আচরণের গলদও ধরা পড়েছে। 2.6, আজ সকালে মনে পড়ল একটি গল্প, গল্পটি বিবৃত করো। উত্তর, অবনীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘরোয়া গ্রন্থ থেকে সংকলিত নাটোরের কথা গদ্যাংশে লেখক আলোচ্য উক্তিটি তুলে ধরেছেন। স্বদেশী যুগের সময়কালে ভূমিকম্পের বছরে নাটোরের প্রভিন্সিয়াল কনফারেন্স হয়েছিল। নাটোরের মহারাজা জগনীন্দ্রনাথ ছিলেন রিসেপশন কমিটির প্রেসিডেন্ট। রবীন্দ্রনাথ সহ ঠাকুর পরিবারের প্রায় সকলেই সেই কনফারেন্সে নিমন্ত্রিত ছিলেন। নাটোরে উপস্থিত হয়ে নাটোর মহারাজের আতিথেয়তায় সকলেই মুগ্ধ হন। কনফারেন্সের ভাষা। এরই মধ্যে যখন রাউন্ড টেবিল কনফারেন্স বসল, আগের সিদ্ধান্ত অনুযায়ী রবীন্দ্রনাথ ঠাকুর প্রস্তাব করলেন যে কনফারেন্স হবে বাংলা ভাষায়। উপস্থিত তরুণরা সেই প্রস্তাব সমর্থন করল। অনুষ্ঠানের প্রধানরা আপত্তি করলে দুই দল তৈরি হয়ে গেল। ঠিক হলো, এক দল বলবে বাংলাতে, অন্য দল বলবে ইংরেজিতে।
প্যান্ডেলে অনুষ্ঠান শুরু হতেই রবীন্দ্রনাথ ঠাকুর বাংলায় গান গাইলেন। এরপর প্রেসিডেন্ট বক্তব্য রাখার সময় ইংরাজিতে বলতে শুরু করতেই তরুণরা বাংলা বাংলা বলে সস্বরে চিৎকার করে উঠল। শুধু প্রেসিডেন্ট নয়, কোনো বক্তাই আর ইংরেজিতে ভালোভাবে বক্তৃতা দিতে পারলেন না। কিন্তু লালমোহন ঘোষের মতো পার্লামেন্টারি বক্তা ইংরেজি দুরস্ত হওয়া সত্ত্বেও সুন্দরভাবে বাংলায় বক্তৃতা দিলেন। এইভাবে কনফারেন্সে বাংলা ভাষা চালু হলো। গদ্যে লেখকের নিজের ভাষা, সেই প্রথম আমরা পাবলিকলি বাংলা ভাষার জন্য লড়লুম। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যের একটি উদাহরণ দাও। নির্দেশক বা বিবৃতিমূলক বাক্যটি কি তা আগে আমাদেরকে জানতে হবে। নির্দেশক বা বিবৃতিমূলক বাক্য বলতে আসলে হ্যাঁবাচক বা নাবাচক বাক্যকে বোঝায়। উত্তর নির্দেশ করে যে প্রকার বাক্য তাকে নির্দেশক বাক্য বলা থাকে। যেমন শিক্ষক মহাশয় আমাদের পড়ান, এটি হ্যাঁবাচক বাক্য। ওরা পড়াশোনা করে না, এটি নাবাচক বাক্য। 2 শূন্যস্থান পূরণ করো। আবেগসূচক বাক্য। আনন্দ, বিস্ময়, উচ্ছ্বাস এবং ঘৃণা, এই চারটি হলো আমাদের আবেগসূচক বাক্য। আমরা জানি আবেগসূচক বাক্যের শেষে ঠিক এই ধরনের একটি এক্সক্লামেটরি চিহ্ন বসে থাকে, যেটাকে আমরা বিস্ময়সূচক চিহ্ন বলে থাকি। তো আনন্দ দিয়ে একটি বাক্য, বিস্ময় দিয়ে একটি বাক্য রচনা, উচ্ছ্বাস দিয়ে একটি বাক্য রচনা এবং ঘৃণা দিয়ে একটি বাক্য রচনা। তোমরা এখান থেকে দেখে দেখে লিখে নিও। 3.3 উদাহরণ দাও। ক্রিয়াবাচক বিশেষ্য। এখন ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে বা বিষয়টি কি আগে আমাদের জানা খুবই প্রয়োজন। ক্রিয়াবাচক বিশেষ্য কি? যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায়, যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলা হয়ে থাকে। কাজের নাম বোঝাচ্ছে। আমরা এখানে উদাহরণ দিয়েছি চিতাবাঘ প্রচন্ড জোরে দৌড়ায়। এখানে চিতাবাঘটির কাজ হলো দৌড়ানো, অর্থাৎ এই দৌড়ানোটা হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কারণ আমরা এখানে বলেছি দেখো, যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায়, তাহলে দৌড়ানোর একটা কাজ, তাহলে এই কাজের নামটাই বোঝানো হচ্ছে এখানে, তাই এটা ক্রিয়াবাচক বিশেষ্য। নেক্সট হলো আমাদের সাপেক্ষবাচক সর্বনাম। কাকে বলে জিনিসটা কি আগে আমাদের জানা প্রয়োজন। সেটি হলো যে সর্বনাম পদের দ্বারা বাক্যের এক অংশের সঙ্গে অপর অংশের সংযোগ রক্ষা করা হয়ে থাকে। বাক্যের একটা অংশের সঙ্গে অপর একটি অংশের সংযোগ রক্ষা করা হয়ে থাকে বা যোগাযোগ করানো হয়ে থাকে, তাকে সাপেক্ষবাচক সর্বনাম বলা হয়ে থাকে। যেমন এখানে উত্তরে আমি একটি উদাহরণ লিখেছি, সেটা হলো যত মত তত পথ। এই মত এবং পথ এই দুটোর মধ্যে সংযোগ সাধন করছে যত এবং তত। বোঝা গেল বিষয়টি? আচ্ছা, নেক্সট আমরা যাই সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। যে বিশেষণ পদ কোনো সর্বনাম পদের দোষ, গুণ, ভালো মন্দ, বৈশিষ্ট্য ইত্যাদিকে বোঝায় তাকে আমরা সর্বনামের বিশেষণ বলতে পারি। যেমন আমি উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এখানে তুমি খুব ভালো, আমি তত ভালো নই। এখানে দেখো বলেছে তুমি, তুমিটা হচ্ছে এখানে সর্বনাম, তাই সর্বনামকে ভালো, সর্বনামের ভালো অর্থাৎ সর্বনামের গুণ বোঝানো হচ্ছে কি যে সর্বনামটি ভালো। তার জন্য এখানে ভালো কথাটি হলো সর্বনামের বিশেষ্য। তুমি খুব ভালো, আমি তত ভালো নই। আমি তত ভালো নই মানে কি? এখানে আমি অর্থাৎ সর্বনামকে বোঝানো হচ্ছে সে ভালো নয়। তার জন্য এই ভালো নেইটা হচ্ছে আমাদের সর্বনামের বিশেষ্য। বোঝা গেল বিষয়টি? এবারে অলংকারিক অব্যয়। অলংকারিক অব্যয়টা কি? যে অব্যয় পদের কোনো অর্থ না হয় না, যে অব্যয় পদের কোনো অর্থ হয় না কিন্তু বাক্যের সঙ্গে যুক্ত হয়ে শোভা বর্ধন করে, তাকে অলংকারিক অব্যয় বলা হয়ে থাকে। তার মানে বিষয়টা হলো যে বাক্যটি একা একা তার কোনো অর্থ নেই, কিন্তু অন্যজনের সাথে বসে একটা সম্পূর্ণ অর্থ তৈরি করে ফেলে, সেটি আমরা অলংকারিক অব্যয় বলে থাকি। যেমন এখানে দিয়েছি আমি, দেখো তুমি কিন্তু কাজটা ভালো করলে না। এখানে কিন্তু কিন্তুটাকে জাস্ট আমি যদি এই সম্পূর্ণ বাক্যটাকে না দিয়ে যদি শুধু কিন্তু দিতাম, তাহলে কিন্তুর কোনো অর্থ নেই। কিন্তু এই কিন্তুটাই আবার শব্দ এই বাক্যের মাঝখানে বসে কিন্তু একটা অর্থবহ শব্দ তৈরি করে, অর্থবাটা বাক্য তৈরি করে ফেললো। যেমন তুমি কিন্তু কাজটা ভালো করলে না। ওকে, দ্বিতীয় উদাহরণটা দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। গরিবের আবার রাত দিন। আবার কথাটা কিন্তু দেখো এই দুটো শব্দের মধ্যে কিন্তু একটা সংযোগ সাধন করেছে, একটা শোভা বর্ধন করেছে, এদের মধ্যে একটা অলংকারিক তৈরি হয়েছে। যেমন আবার কথাটার কোনো অর্থই নেই, কিন্তু বাক্যের মধ্যে আবার কথাটার একটা অনেক বড় অর্থ আছে, গরিবের আবার রাত দিন। ওকে, নেক্সট হচ্ছে সমাপিকা ক্রিয়া।
যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়ে থাকে। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি, দেখো, আমি বাড়ি এসে তোমাকে। তো এখানে বাক্যটি সম্পূর্ণ হলো না। আমি বাড়ি এসে তোমাকে কি, আমি বাড়ি এসে আমি কি করব, খাবো না কি ঘুমাবো, কি করব, সে একটু কোনো একটা কাজ তো সম্পূর্ণ হলো না। তার জন্য যেহেতু কাজটি এখানে বাক্যটি সম্পূর্ণ হলো না, এখনো বাকি রয়ে গেল, দেখো আমি তার জন্য ডট 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 দিয়েছি। যেহেতু এখনো কাজটি বাকি রয়ে গেল তার জন্য এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু আবার দেখো নিচে, আমি বাড়ি এসে তোমাকে দেখলাম, তাহলে আমি কাজটি কি একটা বাক্যকে সম্পূর্ণ করে ফেললাম। তার জন্য এই বাক্যটি একটি সমাপিকা ক্রিয়া। ওকে, এই বাক্যটি পুরোটাই হলো একটি সমাপিকা ক্রিয়া। তাহলে বিষয়টি বোঝা গেল, অসমাপিকা ক্রিয়াটি হচ্ছে যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না সেটি অসমাপিকা ক্রিয়া, আর যেটি অর্থ বা ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় সেটি হলো সমাপিকা ক্রিয়া। ওকে, আমরা এখন নেক্সট প্রশ্নে যাই। দেখো 3.4 বলেছে কাঁচা ও বসা শব্দটি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। সহজ বিষয়, কাঁচা। 1 নাম্বার দিয়েছি কাঁচা বয়সে অনেকেই ভুল করে, এর অর্থ হলো অল্প বয়স। 2 নাম্বার দিয়েছি দেখো, তোমরা অঙ্কে বড্ড কাঁচা, মানে এটা অদক্ষ। 3 নাম্বার আছে আমি কখনোই এত কাঁচা কাজ করি না, মানে অপরিণত বুদ্ধি। 4, কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ হয়ে গেছে, শিল্পের উৎপাদন। এই কথাটির পুরো অর্থটা শিল্পের উৎপাদন বোঝাচ্ছে। 5 নম্বর, কাঁচা সোনার খাদ মিশিয়ে গহনা তৈরি করা হয়, এটি হলো বিশুদ্ধতা। ওকে, ঠিক এমনই করেই আবার এই বসা দিয়ে 5টি বাক্য রচনা করা আছে। তোমরা এখান থেকে দেখে দেখে বাক্য রচনাগুলিকে লিখে নিও। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে 3.5, যে বন্যার প্রকোপে গ্রামের বহু কৃষিজমি নদীর গ্রাসে হারিয়ে যাচ্ছে, নদীর পাড়গুলিকে স্থায়ী রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এ বিষয়ে সংবাদপত্রের সম্পাদকের কাছে একটি চিঠি লেখো। যাই হোক, তোমরা এখান থেকে দেখো আমি লিখে দিয়েছি, এখান থেকে তারিখ, সম্পাদক, একটা পেপারের পত্রিকার নাম দিতে হবে, তার অ্যাড্রেস দিতে হবে। তা দেওয়ার পরে এখানে আমাদের বিষয়বস্তু লিখতে হবে যে নদীর পাড়গুলির স্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য আবেদন করা। বিষয়টা লিখলাম, বিষয় লিখে মহাশয় দিয়ে আমরা লেখা শুরু করলাম। মূল বিষয়বস্তুটা এখান থেকে দেখে দেখে তোমরা লিখে নেবে, ভিডিওটাকে পজ করে দিয়ে দেখে লিখে নেবে। ওকে, তারপরে দেখো এখানেও এই বডিগুলো নিচে সুন্দর করে তোমরা দেখে দেখে লিখে নিও নির্ভুলভাবে। আমি সম্পূর্ণভাবে লিখে দিয়েছি। এখন লাস্ট এখানে দেখো আমি এখানে তারিখ লিখেছি, তোমরা এখানে তারিখ দিয়ে দেবে। তারপর এখানে বিনীত দিয়ে নিজের নাম লিখবে, নিচের ঠিকানা লিখবে, পিন নাম্বার দেবে, দিলে অ্যান্সারটা সম্পূর্ণ হয়ে যাবে।